শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছিল। পরে যুক্তরাজ্য ভিত্তিক একটি ল ফার্মের মাধ্যমে ট্রাইব্যুনালে পাঠানো এক চিঠিতে শেখ হাসিনার পক্ষ থেকে বিচারকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করা হয়। এখন উনি সাক্ষাৎকারে আমাকেও যে সাক্ষাৎকার দিয়েছেন, আমি তাকে বলেছিলাম যে আপনার জন্য ফিরে যাওয়াটা তো অসম্ভব ঝুঁকির, কারণ সেখানে আপনার মৃত্যুদণ্ডের সাজা হয়ে আছে। উনি একটা লম্বা তালিকা সেই জবাবে উনি বলেছেন যে কত কত আক্রমণ তার উপর হয়েছে। উনি বলছেন যে এরকম যে কোনো একটা আক্রমণেই তো আমি মরে যেতে পারতাম, আর আমার বাবা, মা, ভাই, ভাতৃবধূ তারা সব সপরিবারে মারা গিয়েছে। একদিন, এক রাতে, কয়েক ঘন্টার মধ্যে তারা মারা গিয়েছে। এবং উনি বলছেন যে আমার উপরে এতবার আক্রমণ হয়েছে। গ্রেনেড হামলা তো একটা সরকারের উপরে জনগণের পরিপূর্ণ সাপোর্ট রয়েছে, সেখানে শেখ হাসিনা তো তাদের কাছে একটা গৌণ ব্যাপার হতে পারে। কেন এটা হচ্ছে? আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মিডিয়াতে শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন যে তিনি ফিরবেন এবং ফিরে তিনি আত্মসমর্পণ করবেন। দর্শক মণ্ডলী, এখন মূল কথা হচ্ছে যে শেখ হাসিনা কি আদৌ ফিরবেন? এর আগেও বেশ কয়েকবার তিনি বক্তব্য দিয়েছেন, যার মধ্যে এটাই সবথেকে বড়ভাবে হাইলাইট হয়েছে যে আওয়ামী লীগকে তিনি ফেরাচ্ছেন। কিন্তু কিভাবে আওয়ামী লীগকে ফেরাবেন, যার বিস্তারিত থাকছে এই ভিডিওর মাধ্যমে। এবং শেখ হাসিনা ফেরার 24 ঘন্টার মধ্যে কি হতে পারে দেশে? আওয়ামী লীগ কি আবারও সেই আগের মতো রাজনীতি করতে পারবে? যার বিশেষ একটা প্রতিবেদন আপনারা দেখতে চলেছেন। তাই আশা করব যারা যেখান থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার রয়েছেন তাদেরকে বিশেষ করে অনুরোধ করবো আজকের ভিডিওটি অন্তত দেখুন। দেরি করলেন। আমি আজকে এই বিষয়টার উপর আপনাদের কাছে আলোকপাত করতে চাই। তার একটা বড় কারণ হচ্ছে যে শেখ হাসিনা যে দেশে ফিরবেন, এই ঘোষণাটি তিনি শুধু একবারের জন্য নয় বা একটা প্রেস রিলিজ করে বাংলাদেশ আওয়ামী লীগ জানিয়েছে, বিষয়টি এই জায়গায় নেই। শেখ হাসিনা অন্তত 25-30টি সংবাদ মাধ্যমকে নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই সাক্ষাৎকারে এই কথাটি বলেছেন। এর মধ্যে দ্য ওয়াল, আমি যেখান থেকে কথা বলছি, যে প্ল্যাটফর্ম দ্য ওয়াল, সেখানে তার এই ইন্টারভিউটি প্রায় 2 মাস আগে প্রকাশিত হয়েছিল। এবং একটু বিনয়ের সঙ্গে বলি যে শেখ হাসিনা প্রথম তার এই ঘোষণাটি করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একটা টেলিগ্রাম গ্রুপে। তিনি আলোচনা করছিলেন তার কর্মী, সমর্থক এবং নেতাদের সঙ্গে। সৌভাগ্যক্রমে বা সাংবাদিকতার সুবাদে সূত্রেই আমি সেই আলোচনা শোনার সৌভাগ্য আমার হয়েছিল। এবং সেখানে আমি নিজে কানে শুনতে পাই যে তিনি এরকম একটি কথা বলছেন যে সবাই প্রস্তুত হও, আমাদের এবার ফিরতে হবে এবং মানসিক প্রস্তুতি এবং অন্যান্য যা যা প্রস্তুতি প্রয়োজন সেগুলি সবাই নিতে শুরু করো, আমরা ফিরে যাব। এই যে বিষয়টি, এটা নিয়ে আমি একটা ব্রেকিং নিউজ, অর্থাৎ একটু তাড়াহুড়ো করে দ্রুত ওয়ালে একটি স্টোরি একদিন রাত্রিবেলা রাত 9টা, 9:30 নাগাদ এই স্টোরিটা আমরা তুলেছিলাম। এবং এই প্রথম শেখ হাসিনা ফিরবেন ফিরবেন করে অনেকদিন ধরেই বলছিলেন, কিন্তু বছর ফিরে যাবেন এবং এর জন্য তিনি কর্মীদের প্রস্তুতি নিতে বলছেন। এই বিষয়টি প্রথম দি ওয়ালে প্রকাশিত হয়েছিল, এটা আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি। এরপর আমি জাহাঙ্গীর কবির নানক, তার একটি সাক্ষাৎকার নিই। তাকে আমি জিজ্ঞাসা করি যে আপনাদের নেত্রী যে কথাটি বলেছেন, এই কথাটিকে আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে উনি কি সত্যি এরকম ফিরে যাবেন এবং কিভাবে ফিরবেন। প্রথম প্রশ্নের উত্তর উনি দিয়েছেন যে শেখ হাসিনা ফিরবেন এবং 31শে ডিসেম্বর 2026 এই সময়ের মধ্যেই শেখ হাসিনা ফিরবেন। এইটা জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য। সেটাও প্রায় মাস 4-4.5 হয়ে গেল। ওয়ালে সেই ভিডিও আপনারা খোঁজ করলেই দেখতে পাবেন, যেখানে জাহাঙ্গীর কবির নানকের বক্তব্য আছে 31 ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন শেখ হাসিনা। দ্বিতীয় প্রশ্ন, কিভাবে ফিরবেন, এই প্রশ্নটির উত্তর জাহাঙ্গীর কবির নানক দেননি। আরো অনেকগুলি সাক্ষাৎকারে তাকে এই প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন এটা কৌশলগত দিক। স্বয়ং শেখ হাসিনাকে আমি এই প্রশ্নটি করেছিলাম যে আপনি যে বলছেন ফিরবেন, আপনি কিভাবে ফিরবেন এবং
কেন ফেরার এই সিদ্ধান্ত নিলেন? উনি এই প্রশ্নের জবাবে বলেছেন যে তার এই যে ফিরে যাওয়ার সিদ্ধান্ত, এটি একান্তই তার সিদ্ধান্ত। এখানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো ব্যক্তির কোনো ভূমিকা নেই। এবং তিনি আরো স্পষ্ট করে বলেছেন যে ভারত সরকারেরও কোনো ভূমিকা নেই। আমি তাকে জানতে চাই যে আপনি কিভাবে ফিরবেন। তিনি বলেন যে কবে, কখন, কিভাবে ফিরবো সেটাও একমাত্র আমিই জানি, আর কেউ জানে না। সিদ্ধান্তটা আমার। আমি ফিরবো এবছর একেবারে নিশ্চিত, কিন্তু বাকিটা আমি এখন কিছু বলছি না। এখন অনেক আন্তর্জাতিক দুনিয়ার বড় বড় সংবাদ মাধ্যম, এজেন্সি, ভারতের এনডিটিভি, তাদেরকে উনি এখন ইন্টারভিউ গুলো দিচ্ছেন এবং সেগুলোর অনেক ফলো আপ স্টোরিজ হচ্ছে। বাংলাদেশের মিডিয়াতেও আমি দেখছি যে খুব ফলো আপ হচ্ছে যে শেখ হাসিনা এই বলেছেন, শেখ হাসিনা ওই বলেছেন। শেখ হাসিনা কথাগুলো 4-4.5 মাস ধরে বলছেন, এটাও আমি আপনাদের দায়িত্ব নিয়ে বললাম। এখন আমি মূল আলোচনায় আসি যে শেখ হাসিনা ফিরবেন কিনা। প্রথমত এই প্রশ্নটা, যে বাংলাদেশে একটা আলোচনা আছে যে এটা এক ধরনের ধোঁকাবাজি, এটা এক ধরনের প্রবঞ্চনা, উনি আদৌ এসব করবেন না। আমি শেখ হাসিনা সম্পর্কে বহু লোকের সঙ্গে কথা বলেছি, যারা তার পক্ষের মানুষ, যারা তার ঘনিষ্ঠ মানুষ এবং যারা তার অত্যন্ত বিরোধী মানুষ, অর্থাৎ একেবারেই হাসিনার নাম শুনতে পারেন না এমন সব মানুষের কাছ থেকে একটি বিষয় আমি নিশ্চিত, তারা প্রত্যেকে বলেছেন যে জেদ শব্দটার সঙ্গে যদি সমার্থক কোনো শব্দ হয় তাহলে তার সেই সমার্থক শব্দটি হচ্ছে হাসিনা, শেখ হাসিনা, অর্থাৎ জেদ এবং শেখ হাসিনার সমার্থক। এবং তারা বলেছেন যে উনি যখন এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন তখন উনি ফিরবেনই, সেটা যাই হোক। এখন উনি সাক্ষাৎকারে আমাকেও যে সাক্ষাৎকার দিয়েছেন, আমি তাকে বলেছিলাম যে আপনার জন্য ফিরে যাওয়াটা তো অসম্ভব ঝুঁকির, কারণ সেখানে আপনার মৃত্যুদণ্ডের সাজা হয়ে আছে। উনি একটা লম্বা তালিকা সেই জবাবে উনি বলেছেন যে কত কত আক্রমণ তার উপর হয়েছে। উনি বলছেন যে এরকম যে কোনো একটা আক্রমণেই তো আমি মরে যেতে পারতাম, আর আমার বাবা, মা, ভাই, ভাতৃবধূ, তারা সব সপরিবারে মারা গিয়েছে একদিন, এক রাতে, কয়েক ঘন্টার মধ্যে তারা মারা গিয়েছে। এবং উনি বলছেন যে আমার উপরে এতবার আক্রমণ হয়েছে, গ্রেনেড হামলা তো একটা মারাত্মক ঘটনা, তো যে কোনো একটাতে আমি মরে যেতে পারতাম। ফলে আমি মৃত্যু ভয় নিয়ে ভাবিত নই, যা হয় হবে, আমি দেশে ফিরবই। এবং উনি একটি সভাতে আমি সেই সভাতেও আমি যখন হই হই রই রই পড়ে গেছে, পৃথিবীর তাবৎ গণমাধ্যম সেটা যখন গুরুত্ব সহকারে খবর করছে, বাংলাদেশের গণমাধ্যমগুলোও রয়টার্সকে উদ্ধৃত করে খবর তৈরি করেছে। সেরকম মুহূর্তে কদিন আগে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ যে ইঙ্গিত দিয়েছিলেন শেখ হাসিনার খবর প্রচার করার বিধিবিধান, বিধি নিষেধ অনেকটা হুমকির সুরেই বলেছিলেন এগুলো করা যাবে না, সেই ব্যাপারগুলো এবার আনুষ্ঠানিকভাবে সামনে আনা হলো। তথ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বলা হলো শেখ হাসিনার খবর প্রচার করা, বক্তব্য প্রচার করা, এই ব্যাপারে আদালতের নির্দেশ মানতে হবে। বাংলাদেশের গণমাধ্যমগুলো, শুধু গণমাধ্যম না, ইউটিউব, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোথাও শেখ হাসিনাকে নিয়ে কোনো খবর প্রকাশ করা যাবে না, এরকম বক্তব্যই তথ্য মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনে উঠে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের গণমাধ্যম কি শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে, তার সাক্ষাৎকার প্রচার করছে, নাকি ভিন্ন কিছু করছে? সরকার আনুষ্ঠানিকভাবে এটা ঘোষণা করতে গেল কেন? তার মানে কি এই ঘটনাকে কেন্দ্র করে, রয়টার্সে সাক্ষাৎকার প্রকাশকে কেন্দ্র করে সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে? সেই অস্থিরতা হওয়ার কারণ কি? কারণ তো থাকার কথা নয়, কারণ নির্বাচিত সরকার 2/3 বেশি আসনে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। এই সরকারের উপরে জনগণের পরিপূর্ণ সাপোর্ট রয়েছে। সেখানে শেখ হাসিনা তো তাদের কাছে একটা গৌণ ব্যাপার হতে পারে। কেন এটা হচ্ছে? আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছিলাম লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না, এরকম বিধিনিষেধ জারি করা হয়েছিল।
তখন কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলো তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করতে পারেনি। কিন্তু তার মানে কি এই যে তারেক রহমান সম্পর্কিত কোনো খবর সেটা গণমাধ্যমে প্রচার হয়নি? আমরা তখন দেখেছি 21শে টেলিভিশন লন্ডনে থেকে তারেক রহমানের বক্তব্য লাইভ প্রচার, গভীর রাতে লাইভ প্রচার করার কারণে 21শে টেলিভিশন চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই গ্রেপ্তারের পরে 21শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম তিনি কিন্তু মুক্তি পেয়েছেন শেখ হাসিনা সরকার পতনের পর, 2024-এর 5 আগস্ট পতনের পরে মুক্তি পেয়েছে। তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না সেই নির্দেশ অমান্য করে 21শে টেলিভিশনের প্রচার, 21শে টেলিভিশনের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা, এই ব্যাপারগুলো কি আওয়ামী লীগ ঠিক কাজ করেছিল? ঠিক কাজ যে করেনি তার চূড়ান্ত প্রতিফলন তো আমরা দেখেছি 2024-এর 5 আগস্ট। তো তাহলে একই কর্মকাণ্ড একই পথে কেন বিএনপি হাঁটতে চাইছে? আমরা তো একটা পরিবর্তন প্রত্যাশা করেছিলাম। আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো নতুন সরকার করবে না, এটাই তো আমাদের প্রত্যাশা। একই কাজ কি করছে, নাকি বক্তব্যের মধ্যে ফারাক রয়েছে, নাকি শেখ হাসিনার বক্তব্য প্রচার আর বিদেশি গণমাধ্যমে প্রচারিত খবরকে বিশ্লেষণ করে সেই খবরের উদ্ধৃতি দিয়ে সেটা প্রচার করা, দুইটাকে একসাথে গুলিয়ে ফেলছে তথ্য মন্ত্রণালয়? আসলে কোনটা হচ্ছে চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তথ্য মন্ত্রণালয় নির্দেশ জারি করেছে শেখ হাসিনার বক্তব্য, খবর এগুলো প্রচার করার ক্ষেত্রে আদালতের নির্দেশ মানতে হবে। আদালতের কি নির্দেশ রয়েছে? আদালতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ রয়েছে দণ্ডপ্রাপ্ত আসামি, পলাতক আসামি শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য, অডিও, ভিডিও এগুলো প্রচার করা যাবে না। গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে এটা প্রচার করা যাবে না। প্রচার করলে সেটা আইনত অপরাধ হবে। খুবই ভালো কথা। কিন্তু রয়টার্সে যখন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হলো, রয়টার্স একটা আন্তর্জাতিক বিশ্ব স্বীকৃত একটা সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমে যখন কোনো খবর প্রচারিত হয় সেটাকে উদ্ধৃত করে সারা পৃথিবীর সমস্ত পত্রিকা, টেলিভিশন খবর করে। তো রয়টার্সে একটা প্রকাশিত খবর, যেটা রয়টার্স প্রকাশ করেছে, সেটাকে উদ্ধৃত করে কোনো খবর যদি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়, সেটাকে কি আমরা শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বলতে পারি? তথ্য মন্ত্রণালয় কেন ব্যাপারটাকে গুলিয়ে ফেলছে? নাকি তথ্য মন্ত্রণালয় ঠিকই আছে, আসলে বাংলাদেশের সাংবাদিকরা বুঝতে পারছেন না, বাংলাদেশের গণমাধ্যম বুঝতে পারছে না? বাংলাদেশের গণমাধ্যমে যেভাবে খবর প্রচার হয়েছে, নিজের মতো করে ন্যারেটিভ তৈরি করতে পেরেছে। যেমন আমরা দেখেছি ডেইলি স্টারে এই খবর যখন প্রকাশিত হয়েছে তখন সেই খবরে শেখ হাসিনার বিকৃত জুতার মালা, গলায় দেয়া একটা স্ট্যাচুর ছবি দেয়া হয়েছে। তো ডেইলি স্টার মনে করেছে যে শেখ হাসিনাকে এখানে বিকৃতভাবে উপস্থাপন করাটাই তাদের কাজ। ডেইলি স্টার করেছে, তাদের স্বাধীনতা। অন্য গণমাধ্যম নর্মাল ছবি দিয়েছে, কিন্তু সবাই তো রয়টার্সকে উদ্ধৃত করেছে। এখানে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ, বক্তব্য প্রচার, এই ব্যাপারটা কোত্থেকে এলো? আদালতের নির্দেশনা কি? আদালতের নির্দেশনাটা কি সরকার গুলিয়ে ফেলছে? কি বলছে তথ্য মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর? চলুন একটু শিরোনামটা দেখে নিন, এই খবরের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানার আহ্বান জানানো হয়েছে। তার মানে এটা দাঁড়ায় যে বাংলাদেশের গণমাধ্যম আদালতের নির্দেশনা মানছে না। আদতে কি সেটা? চলুন আগে কি বলছে মন্ত্রণালয় সেটা জেনে দেখি, তারপরে বাংলাদেশের বরেণ্য সাংবাদিকরা কি বলছেন সেটাতে আমরা যাব। আদালতের নির্দেশনা অনুসরণ করে ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার কোনো বক্তব্য, ভাষণ, সাক্ষাৎকার বা অডিও ভিডিও প্রচার বা প্রকাশ না করতে দেশের সব গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মের প্রতি আহ্বান জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। আবারও দেখেন শব্দগুলো, সেটা হচ্ছে কোনো বক্তব্য, ভাষণ, সাক্ষাৎকার বা অডিও ভিডিও বার্তা। তার মানে শেখ হাসিনা কোনো একটা অডিও ছেড়েছেন, সেই অডিওটা হুবহু গণমাধ্যমে প্রকাশ করা। এটা শেখ হাসিনা কোনো ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারটা, ভিডিওটা গণমাধ্যমে প্রকাশ করা। শেখ হাসিনা টেলিফোনে কিংবা লিগ ফিরবে, তবে
এখন বলা যাচ্ছে না তারা কিভাবে ফিরবে। শেখ হাসিনা তো তিনি হরহামেশায় বলে থাকেন যে তিনি ফিরছেন, তিনি ফিরে আসবেন, তিনি আগের থেকে এখন আরও ভয়ঙ্করভাবে ফিরে আসবেন। গত কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ব্যারিস্টার রুমিন ফারহানা সেই সাথে বিএনপির বেশ কিছু নেতাকর্মী তারা কিন্তু বলছেন যে আওয়ামী লীগকে নিয়ে আসা হবে এবং শেখ হাসিনাকে কামব্যাক করানো হবে, কিন্তু সেইটা ফাঁসির দড়িতে, সেইটা তার রাজনীতি করার জন্য নয়। দর্শক মণ্ডলী, এতে কিন্তু অনেক উৎসুক জনতা তারাও আসলে জানতে চাচ্ছে শেখ হাসিনা কবে ফিরছে ভাই। এবং আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তারা বলছে যে শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে প্রয়োজন রয়েছে, অন্তত বর্তমান যে সিচুয়েশন। এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্নই করব, বাংলাদেশে বর্তমানে কোন বিষয়টা আপনি খারাপ দেখছেন, যেইটার অভাব রয়েছে শেখ হাসিনাকে সেখানে প্রয়োজন রয়েছে? প্রিয় দর্শক, লিখবেন আপনাদের মতামতগুলি এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও।